তাহলে যে বিষয় নিয়ে এবার আলোচনা করবো সেটা হচ্ছে তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা। হ্যাঁ, মানে সলিবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইড। নিয়ে আলোচনা করবো। এবার আমরা কি জানি, আমাদের বাস্তব উদাহরণ থেকে আমরা জানি যে যেমন জল, নদীতে যেমন ধরে নাও মাছ, তো মাছদের বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন। তো সেই অক্সিজেন কোথা থেকে আসে? ডিজলভ অক্সিজেন। নিশ্চয়ই জলের মধ্যে কি হয়, বাতাস থেকে অক্সিজেন গ্যাস শোষণ করেছে, তার সেই অক্সিজেন গ্যাসটাই কি হচ্ছে, যেটা জলে শোষিত হয়েছে, সেটাই মাছ তার শ্বাস প্রশ্বাস কাজের জন্য ব্যবহার করে থাকে, বেঁচে থাকার জন্য। একইভাবে জলের মধ্যে তুমি দেখবে বিভিন্ন উদ্ভিদ থাকে, বিভিন্ন গাছগুলো জন্মায়, তাদের শ্বাস সংশ্বাসের জন্য কী দরকার? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো সেই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসছে? নিশ্চয়ই সেটাও ডিজলভড অক্সিজেন। এই কার্বন ডাইঅক্সাইড এটা সে বাতাস থেকে জল জল এর মধ্যে কি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়েছে। তাহলে মোটামুটি তরল পদার্থ, নর্মালি আমরা ওয়াটার ধরে নেব, জলের ক্ষেত্রে প্রায় সব গ্যাসই কম বেশি দ্রবীভূত হয়। নাইট্রোজেন গ্যাসও দ্রবীভূত হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অবশ্যই দ্রবীভূত হয়, অক্সিজেন গ্যাস দ্রবীভূত হয়। ঠিক আছে, অন্যান্য বিভিন্ন গ্যাসগুলো কম বেশি কী হয়, দ্রবীভূত হয়। ঠিক আছে, তো তাহলে লিখতে পারি যে তরল পদার্থে প্রায় সমস্ত গ্যাসই কম বেশি কী হয়, দ্রবীভূত হয়। তো এরা দ্রবীভূত হয়ে কী হয়, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। সেখান থেকে আমরা দ্রাব্যতা সম্বন্ধে জানবো। দ্রাব্যতা আমরা ক্লাস 9-এ পড়েছি। ঠিক আছে, দ্রাব্যতা, দ্রাব্যতা কী জিনিস? ধরে নাও উষ্ণতা স্থির রেখে একটা নির্দিষ্ট পরিমাণ তুমি কোনো দ্রাবক নিয়েছো, তাহলে স্থির উষ্ণতায়, ঠিক আছে, ধরে নাও স্থির উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ, ঠিক আছে, কোনো দ্রাবক নিয়েছো। এবং আমরা কী দেখবো, যে সেই দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক কী হয়, দ্রবীভূত হয়। হ্যাঁ, সেই দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। ঠিক আছে, তো তাহলে সেই পরিমাণ দ্রাবককেই সেই পরিমাণ দ্রাবকেই ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের ক্ষেত্রে কী বলবো, দ্রাব্যতা বলবো। বোঝা গেলো তো? আর লিখছি না, এখান থেকে বুঝে নিতে, কেন এটা খুবই, আমরা যেহেতু পড়ে এসেছি, আমরা জাস্ট অঙ্কর ক্ষেত্রে এটা কাজে লাগাবো। হ্যাঁ, জাস্ট যেহেতু তোমার হয়তো ভুলে যেতে পারো, তাই এটা বলে দেওয়া হলো যে উষ্ণতা স্থির রাখতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিতে হবে, সেখানে দেখতে হবে যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে, তো যে পরিমাণ এই যে সর্বাধিক যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে সেটা তোমার সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, তাকেই আমরা কী বলবো, ওই উষ্ণতায় ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের ক্ষেত্রে কী বলবো, দ্রাব্যতা বলবো। ক্লিয়ার হলো? তো এই হচ্ছে আমাদের। এবার দ্রাব্যতা দেখো, এই যে নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে যে কোনো দ্রাবক দ্রবীভূত হবে, সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো এই দ্রাব্যতার মান, ঠিক আছে, তাহলে এই দ্রাব্যতার মান, ঠিক আছে, মূলত তিনটি জিনিসের উপর নির্ভর করে। এক কি, তোমরা সবাই জানো, দ্রাব ও দ্রাবকের প্রকৃতি। প্রকৃতির উপর নির্ভর করবে। ঠিক আছে, দুই হচ্ছে অবভিয়াসলি উষ্ণতা, আর তিন হচ্ছে চাপ। ঠিক আছে, চাপ কেবলমাত্র গ্যাসের ক্ষেত্রে, কেন গ্যাস হচ্ছে বেশি সংনম্য, হ্যাঁ, কম্প্রেসেবল। ঠিক আছে, আর কঠিন আর তরল পদার্থ হচ্ছে ইনকম্প্রেসেবল, দ্যাট মিন্স তারা হচ্ছে প্রায় অসংনম্য। তো কঠিন আর তরলের ক্ষেত্রে তোমার চাপের সেরকম কোনো ভূমিকা নেই। হ্যাঁ, তোমার
গ্যাসের ক্ষেত্রে এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কোনো দ্রাবকে যদি গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয় সেটা অবশ্যই চাপের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো তরল পদার্থে যদি কোনো গ্যাস দ্রবীভূত হয় তোমাকে উষ্ণতার সঙ্গে সঙ্গে তার চাপও কিন্তু তোমাকে উল্লেখ করে দিতে হবে। নর্মালি চাপ বলতে আমরা 1 atmospheric প্রেসার ধরে নিতে পারি, এইভাবেই আমরা এগোবো, ঠিক আছে? এবার আমরা জানবো যে তরলে গ্যাসে কীভাবে দ্রবীভূত হয়। তরলে গ্যাসের দ্রবীভবন, ঠিক আছে? তো ডিসলিউশন অফ গ্যাস ইন লিকুইড, ঠিক আছে? তরলে কীভাবে গ্যাস দ্রবীভূত হয় এটা আমরা একটু আলোচনা করে নেব, ঠিক আছে? তাহলে ধরে নাও কোনো একটা পাত্রের মধ্যে তরল রাখা আছে এবং সেই তরলের উপরিপৃষ্ঠে, হ্যাঁ, মুক্ত পৃষ্ঠে, ঠিক আছে? তো মুক্ত পৃষ্ঠ বলতে পারো, হ্যাঁ। তো সেই মুক্ত পৃষ্ঠের উপরে কী আছে, বায়ু আছে, ঠিক আছে? তো বায়ুর মধ্যে গ্যাস আছে, সেই গ্যাস কী করবে, তোমার তরলে যে মুক্ত পৃষ্ঠতল আছে তার সংস্পর্শে আসবে। তো সংস্পর্শে আসলেই তোমার গ্যাসের অণুগুলো প্রতি তরলের অণুগুলোর আকর্ষণ হবে এবং সেই আকর্ষণের ফলে গ্যাস কী হবে, তরলে দ্রবীভূত হতে পারে, ঠিক আছে? তো তো এইরকমই আমরা এক্সপেরিমেন্ট হিসেবে ধরো না আমরা এরকম একটা বদ্ধ পাত্র নেবো, হ্যাঁ, এই ধরনের একটা বদ্ধ পাত্র নেওয়া হলো, ঠিক আছে? বদ্ধ পাত্র একটা নিলাম, এই ধরনের ওপরে আমরা একটা লিড দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে? হয়েছে। এটা করার কারণ হচ্ছে যে বদ্ধ পাত্র নেওয়ার কারণ হচ্ছে যে এখানে আমরা কী করবো, চাপ আর উষ্ণতাকে ফিক্সড রাখবো, ঠিক আছে? তো এর মধ্যে ধরে নাও তরল পদার্থ দ্রবীভূত আছে, এটা হয়েছে, এই যে তরল পদার্থ দ্রবীভূত আছে, নিচে জলের অণুগুলো আছে, হয়েছে, এই জলের অণুগুলো আছে, হলো। এবার ওপরে দেখো তোমার কি আছে, ওপরে তোমার গ্যাসের অণুগুলো আছে, দেখো গ্যাসের অণু, অ্যাকচুয়ালি এটা গ্যাসের অণু হওয়ার কথা, দেখো গ্যাসের অণুগুলো আছে, এই যে তোমাদের বোঝানোর জন্য বানানো হচ্ছে এই ধরনের গ্যাসের অণুগুলো। এই যে এটা কি, এটা আমরা বলতে পারি তরলের মুক্ত পৃষ্ঠতল, এটা হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠতল। এই মুক্ত পৃষ্ঠতলের সংস্পর্শে কে আসবে, এই যে তরলের এই যে গ্যাসের অণুগুলো, উপরে যে ফাঁকা জায়গাটা আছে, এই উপরে ফাঁকা জায়গা যেটা আছে, এই গ্যাসের অণুগুলো কী হবে, মুক্ত পৃষ্ঠতলের সংস্পর্শে আসবে, ধাক্কা খাবে, সংঘর্ষ হবে। এই ধাক্কা খাওয়ার ফলে কী হবে, তরলের অণুর সঙ্গে, ঠিক আছে, এই গ্যাসের অণুগুলোর মধ্যে কী হবে, আকর্ষণ হবে এবং এর ফলে কী হবে, গ্যাস কী হবে, তরলে দ্রবীভূত হবে। বুঝা হলো তো? ঠিক এই জায়গাটা হবে, বুঝেছি? এবার আমরা ধরে নেবো এরকম একটা বদ্ধপাত্র আছে, এখানে কী হচ্ছে, বদ্ধপাত্রকে স্থির চাপ ও উষ্ণতায় রাখা হয়েছে, ঠিক আছে? এই অবস্থায় এখানে একটা দেখবা সাম্য অবস্থা তৈরি হয়েছে। কীরকম সাম্য অবস্থা, প্রত্যেকে আমরা পড়েছি। এবার ধরে নাও একটা নির্দিষ্ট আয়তনের, ধরনের স্থির চাপ উষ্ণতায় একটা নির্দিষ্ট আয়তনের তরল নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে নির্দিষ্ট আয়তনের তরল নেওয়া হয়েছে, এই যে নির্দিষ্ট আয়তনের তরল আছে, ক্লিয়ার হলো? তাহলে এরকম একটা বদ্ধ পাত্র নিলাম যেটা স্থির চাপ উষ্ণতায় আছে, এর মধ্যে একটা নির্দিষ্ট তরল আছে এবং এই তরলের সংস্পর্শে যে তোমার সংস্পর্শে কী আছে, এই নির্দিষ্ট আয়তন তরলের সংস্পর্শে তোমার ওই গ্যাসের অণুগুলো আছে, গ্যাসগুলো আছে, ঠিক আছে? তো তাহলে এইভাবে গ্যাসগুলো ওই আগের কারণ অনুসারে এবার কী হবে, তরলে কী হবে, দ্রবীভূত হবে। প্রথম দিকে আমরা কি দেখব, যে প্রথম আমরা দেখব যে গ্যাসের অণুগুলো, ঠিক আছে? তো গ্যাসীয় অবস্থা থেকে তোমার তরলের দ্রবীভূত অবস্থায় আসার হার কি হচ্ছে সবথেকে বেশি, বোঝা গেলো তো? অর্থাৎ তরলে দ্রবীভূত গ্যাসের অণুগুলো তোমার বেশি হচ্ছে, মানে গ্যাস থেকে তরলে দ্রবীভূত হওয়ার হার বেশি এবং উল্টো যে ঘটনাটা ঘটে, যে তরলে যে দ্রবীভূত গ্যাসের অণুগুলো আছে সেই তরলে দ্রবীভূত গ্যাসের অণুগুলো কি হবে, তোমার তরল দশা থেকে গ্যাসীয় দশায় ফিরে আসার চেষ্টা করবে। এটা বিপরীত ঘটনা, ঠিক আছে? তো এই ধরনের ছবিটা আমি আঁকলাম। এই যে এইটা হচ্ছে তোমার তরলে দ্রবীভূত গ্যাসের অণুগুলো, ঠিক আছে? তো তরলে দ্রবীভূত ধরনের এগুলো গ্যাসের অণুগুলো আছে।
তো তরলে দ্রবীভূত গ্যাসের অণুগুলো কী হবে, তরল দশা থেকে গ্যাসীয় অবস্থা যাওয়ার চেষ্টা করবে। একইভাবে তোমার গ্যাসীয় দশায় থাকা গ্যাসের অণুগুলো গ্যাসীয় অবস্থা থেকে তরল দশায় যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ দ্রবীভূত হওয়ার চেষ্টা করবে। তো প্রথম দিকে দ্রবীভূত হার তোমার ডিজলিউশনের হার কী হবে, অ্যান্টি ডিজলিউশনের তুলনায় বেশি হবে। এবার যত সময় গড়াবে তত কী হবে, তরলে দ্রবীভূত গ্যাসের পরিমাণের হার কমতে থাকবে, আর তরল দশা থেকে গ্যাসে যাওয়ার হার কী হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এরকম হতে হতে একসময় কী আসবে, একটা গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হবে। ঠিক আছে, তো ঠিক এই জায়গায় কী হবে, গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হবে। ক্লিয়ার হলো তো? গতিশীল সাম্যাবস্থা সৃষ্টি হওয়া মানে কি, এই যে ডিজলিউশন আর অ্যান্টি ডিজলিউশনের যে হারটা, দুটো এখানে কী হবে, দুটোর হার সমান হয়ে যাবে। অর্থাৎ ঠিক যে পরিমাণ গ্যাস তরল দশা থেকে গ্যাসীয় দশা থেকে তরল দশায় দ্রবীভূত হচ্ছে, ঠিক সেই একই পরিমাণ গ্যাস কী হবে, তোমার তরলে দ্রবীভূত দশা থেকে গ্যাসীয় দশায় কী হবে, ফিরে যাবে। তো এই দুটো বিপরীত প্রক্রিয়ার হার কী হয়ে যাবে, তোমার সমান হয়ে যাবে। তখন সেটাকে আমরা কী বলবো, গতিশীল সাম্যাবস্থা বলবো। ক্লিয়ার হলো তো? ঠিক এই অবস্থায়, এই গতিশীল সাম্যাবস্থায় আমরা দেখব যে তরলে যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হয়ে আছে তাকেই আমরা কি বলবো, সম্পৃক্ত দ্রবণ বলবো। ঠিক আছে, তো দাঁড়ালো কি, গতিশীল সাম্যাবস্থায়, হ্যাঁ, গতিশীল সাম্যাবস্থায় তরলে দ্রবীভূত গ্যাসের যে দ্রবণ পাওয়া যায়, ঠিক আছে, তা সেটাকে আমরা কি বলবো, ওই তরলে, ঠিক আছে, উক্ত গ্যাসের সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তো ক্লিয়ার হলো? তাহলে এই সম্পৃক্ত দ্রবণের আমরা কি পাবো বলো তো, এই সম্পৃক্ত দ্রবণকে আমরা নর্মালি দ্রাব্যতা গুণাঙ্ক বা অবশোষণ গুণাঙ্ক দিয়ে পরিমাপ করে থাকি। ঠিক আছে, তো তাহলে কি বলবো, যে তরলে দ্রবীভূত কোনো গ্যাসের যে দ্রাব্যতা, সেটাকে নর্মালি কি করি, তোমার দ্রাব্যতা গুণাঙ্ক বা অবশোষণ গুণাঙ্ক দিয়ে, ঠিক আছে, প্রকাশ করি। অবশোষণ গুণাঙ্ক দিয়ে, দ্রাব্যতা গুণাঙ্ককে বলা হয় সলিবিলিটি কোফিশিয়েন্ট, আর অবশোষণ গুণাঙ্ক বলা হয় অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট। ঠিক আছে, তো সলিবিলিটি কোফিশিয়েন্ট, অবশোষণকে কি বলা হয়, আর অ্যাবজর্পশন কোফিশিয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখব। ঠিক আছে, তাহলে আশা করি ঘটনা তোমরা বুঝতে পেরেছো। অনেক সময় দেখবে যে এই যে দ্রাব্যতাকে, এটাকে আমরা তোমার ওই দ্রবীভূত গ্যাসের মোলার গাঢ়ত্ব বা মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি। আমরা যখন হেনরি ল পড়বো না, ওখানে আমরা দেখবো এই মোল ভগ্নাংশটাই ব্যাখ্যা করব। ঠিক আছে, তো হ্যাঁ, তো দ্রাব্যতাকে অনেক সময় দ্রবীভূত গ্যাসের মোলার গাঢ়ত্ব, যেটা হেনরি লতে আমরা পাবো, হ্যাঁ, বা মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি। তো এখানে দ্রাব্যতা গুণাঙ্ক কাকে বলে আমরা জানবো, খুব একটা ইম্পর্টেন্ট নয়, পড়ে রাখতেও পারো। দ্রাব্যতা গুণাঙ্ক, দ্রাব্যতা গুণাঙ্ক বার করতে গেলে দেখো, আমরা বদ্ধ পাত্রে কি একটা নির্দিষ্ট চাপ উষ্ণতা কথা বলা হয়েছিল। তাহলে এখানে উষ্ণতা ফিক্স নেই, তুমি যে উষ্ণতাতেই পরীক্ষা নিরীক্ষা করতে পারো। ঠিক আছে, তো অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নিতে পারো, হ্যাঁ, 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নিতে পারো, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নিতে পারো। তাহলে উষ্ণতা কোনো ফিক্স নেই, বাট হ্যাঁ, যে উষ্ণতায় তুমি
দ্রাব্যতা গুণাঙ্ক বার করতে চাও, সেই উষ্ণতা কিন্তু উষ্ণতাতেই তোমাকে দ্রাব্যতা গুণাঙ্ক বার করতে হবে, উষ্ণতা চেঞ্জ করলে চলবে না। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি পরীক্ষাকালীন উষ্ণতা। চাপ হচ্ছে ফিক্স থাকবে, 1 ATM চাপ। এই দুটো তোমাকে মেনে চলতে হবে। ঠিক আছে তো? ক্লিয়ার হলো? তাহলে 1 ATM এর চাপ থাকবে, আর পরীক্ষায় উষ্ণতা হবে। আর হচ্ছে তোমার একক বা এক আয়তনের কোনো তরল দ্রাবক, এক আয়তন নিতে হবে এবং দেখতে হবে ওই এক আয়তন তরল দ্রাবকে, ঠিক আছে, যত আয়তনের, ঠিক আছে, কোনো গ্যাস কি হচ্ছে তোমার দ্রবীভূত হচ্ছে, হয়ে গিয়ে কি তৈরি করছে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে। হ্যাঁ, কোনো গ্যাস, যত আয়তনের কোনো গ্যাস দ্রবীভূত হয়ে কি করবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। তাহলে ওই আয়তনকে ওই উষ্ণতায় ওই চাপে ওই তরল দ্রাবকের গুণাঙ্ক বলবো আমরা। ঠিক আছে? এবার চলে আসো অবশোষণ গুণাঙ্ক। অবশোষণ গুণাঙ্ক কি জিনিস? অবশোষণ গুণাঙ্ক হচ্ছে, আমরা এখানে পরিমাণ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে তো? প্রথম 3টে লাইন আমরা একই রেখে নেব। পরীক্ষাকালীন উষ্ণতা, যে উষ্ণতা তুমি অবশোষণ গুণাঙ্ক বার করতে চাইছো, চাপ হবে 1 অ্যাটমসফিয়ার, আর একক আয়তনের কোনো তরল নিতে হবে। ঠিক আছে তো? কোনো তরল দ্রাবকে। তাহলে কি লিখব? পরীক্ষাকালীন উষ্ণতা ও 1 ATM চাপে এক আয়তনের কোনো তরল দ্রাবক। এই লাইনটা ফিক্সড। এবার দেখব আগেটা কি ছিল, যত আয়তনের কোনো গ্যাস, মানে যত আয়তন না, ঠিক আছে, আমরা দেখো যত পরিমাণ কোনো গ্যাস, ঠিক আছে, যত পরিমাণ কোনো গ্যাস, যত পরিমাণ কোনো গ্যাস, ঠিক আছে তো, দ্রবীভূত হয়, দিয়ে কি তৈরি করবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। যত পরিমাণ কোনো গ্যাস কি হবে, দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। হলো? যে পরিমাণটা আমরা পেলাম সেটাকে আমরা এনটিপিতে সেটাকে আয়তনে কনভার্ট করব। ঠিক আছে তো? যেটা পাবো সেটাকেই আমরা বলবো ওই পরীক্ষাকালীন উষ্ণতা ও 1 অ্যাটমসফিয়ার চাপে ওই তরলের উক্ত গ্যাসের অবশোষণ গুণাঙ্ক। ঠিক আছে তো? তাহলে যে পরিমাণ কোনো গ্যাস দ্রবীভূত সম্পৃক্ত দ্রবণ তৈরি হলো, এইটাকে আমরা প্রমাণ চাপ উষ্ণতা অর্থাৎ এনটিপি বা এসটিপিতে তার আয়তন বার করব। ঠিক আছে তো? ক্লিয়ার হলো? সেই গ্যাসের কি বার করবো আমরা, আয়তন। ঠিক আছে? আয়তন বার করার ফলে যে আয়তনটা পাবো সেটাকেই বলবো ওই পরীক্ষাকালীন উষ্ণতা ও অনাসমান চাপে ওই তরলে উক্ত গ্যাসের অবশোষণ গুণাঙ্ক। ঠিক আছে তো? ক্লিয়ার হলো? কেন কি আলাদা আলাদা গ্যাসের ক্ষেত্রে অবশোষণ গুণাঙ্কর মান বা দ্রাব্যতা গুণাঙ্কর মান কিন্তু আলাদা হতে পারে। ধরে নাও চাপ এবং উষ্ণতা তুমি ফিক্স করে রেখেছো। হ্যাঁ, ভালো করে শুনবে। চাপ ও উষ্ণতা ফিক্স করে রেখেছো, আর তরলকেও ফিক্স করে রেখেছো। ধরো জল নিয়েছো, হ্যাঁ, বিশুদ্ধ জল নিয়েছো, চাপ উষ্ণতা ফিক্স করে নিয়েছো, বিশুদ্ধ জল নিয়েছো। এবার প্রথমে ধরো অক্সিজেন গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করলে, তারপর নাইট্রোজেন গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করলে, তারপর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করলে, তারপর অবভিয়াসলি যেহেতু গ্যাসের প্রকৃতি আলাদা, তোমার তাহলে তোমার দ্রাব্যতা গুণাঙ্কের মানও কী হবে, আলাদা হবে। অবশোষণ গুণাঙ্কের মানও কী হবে, আলাদা হবে। ক্লিয়ার হলো তো? এবার আমরা দেখব যে তরলে গ্যাসের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কি দেখব, তরলে
গ্যাসের দ্রাব্যতার উপর প্রভাবকারী, ঠিক আছে, বিষয়সমূহ। আছে ফ্যাক্টরস affecting solubility of a gas in liquid। আছে, তো ফার্স্ট যেটা পয়েন্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তরল ও গ্যাসের প্রকৃতি। সেটা আবার কীভাবে বিচার করব, সেটাকে আমরা মোটামুটি ধরে নাও 4টে পয়েন্টে আমরা ভাগ করলাম। এক হচ্ছে, ঠিক আছে, ভালো লক্ষ্য করবা, কোনো গ্যাস তরলে দ্রবীভূত হওয়া ডিপেন্ড করছে গ্যাসের অণুগুলো আর তরলের যে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, ঠিক আছে। তো আকর্ষণ বলের মান যদি বেশি হয় তো বেশি পরিমাণে তরল দ্রবীভূত হবে, আকর্ষণ বলের মান যদি কম হয় কম পরিমাণে তরল দ্রবীভূত হবে, নর্মালি। এবার সেটাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করব। এক হচ্ছে যে সব গ্যাসকে আমরা সহজে তরলে পরিণত করতে পারি, সহজে তরলে পরিণত করা যায়, ঠিক আছে। তো এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, এটাকে আমরা খুব সহজে তরলে পরিণত করতে পারি। তাহলে ধরে নিতে হবে যে গ্যাসকে খুব সহজে তরলে পরিণত করতে পারবো সেই গ্যাস খুব সহজেই কী হবে, তোমার কোনো তরল দ্রাবকে বেশি পরিমাণে কী হবে, দ্রবীভূত হবে, ঠিক আছে। তো তার মানে আমরা ধরে নেব যে এক্ষেত্রে গ্যাসের অণু আর তরল দ্রাবকের অণুর মধ্যে আকর্ষণ বল কী আছে, বেশি আছে, ঠিক আছে। তো কী দাঁড়াবে, কী লিখবো আমরা, যেসব গ্যাস, ঠিক আছে, যেসব গ্যাসকে, ঠিক আছে, অপেক্ষাকৃত সহজে তরলে পরিণত করা যায়, ঠিক আছে, তরলায়িত করা যায়, ভালো ওয়ার্ডে, সহজে তরলায়িত করা যায়, ঠিক আছে। অ্যাজ ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এই সমস্ত। এদের ক্ষেত্রে কি দেখা যায় যে গ্যাসের অণু আর তরল দ্রাবকের যে অণু, ঠিক আছে, এদের মধ্যে কি হচ্ছে, আকর্ষণ বল কি হচ্ছে, বেশি হচ্ছে। তা যেহেতু আকর্ষণ বল বেশি, তার মানে কি দাঁড়ালো, তাহলে এরা বিভিন্ন তরল দ্রাবকে কী হবে, সহজে দ্রবীভূত হবে, হ্যাঁ, অপেক্ষাকৃত বেশি দ্রবীভূত হবে, অপেক্ষাকৃত কী হবে, বেশি দ্রবীভূত হয়, হলো। এবার ভাইস ভার্সা, বি কি, যেসব গ্যাসকে আমরা সহজে তরলায়িত করতে পারি না, তরলে পরিণত করতে পারি না, তাদের ক্ষেত্রে কি উল্টোটা হবে, মানে তার মানে গ্যাসের অণু তরল অণুর মধ্যে আকর্ষণ বল কম হবে, তার মানে তারা সহজে তরলে দ্রবীভূত হবে না, অর্থাৎ তরলে দ্রবীভূত হওয়ার পরিমাণ কি হবে, কম হবে। তাহলে আমরা কি লিখতে পারি, কি, যেসব গ্যাসকে সহজে তরলায়িত করা যায় না, যেমন নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, হিলিয়াম গ্যাস ইত্যাদি, এই ধরনের গ্যাস, এদেরকে সহজে তরলে পরিণত করা যায় না। তার মানে আমরা এখানে কি ধরে নিতে পারি, এখানে গ্যাসের অণু, ঠিক আছে, আর তরল দ্রাবকের অণুর মধ্যে কি হচ্ছে, আকর্ষণ বল কম। তাহলে আকর্ষণ বল যদি কম হয় তাহলে কি বিভিন্ন তরল দ্রাবকে তারা সহজে দ্রবীভূত হবে না,
তারা বিভিন্ন তরল দ্রাবকে তাদের দ্রবীভবনের মাত্রা কীভাবে কম হবে। তার মানে কী দাঁড়ালো, কনক্লুশন কী দাঁড়ালো, তাহলে বিভিন্ন তরল দ্রাবকে, ঠিক আছে তো, দ্রবীভবনের মাত্রা কমে যায়, দ্রবীভবনের মাত্রা কি হয়, কমে যায়। হলো 2 নম্বর পয়েন্ট। সি, এবার ধরো না অনেক গ্যাস আছে যা তরলে আয়নিত হয়, আয়নে ভেঙে যায়, মানে HCl গ্যাস। এই তো HCl গ্যাস, HCl গ্যাস কি যখন জলে মেশানো হয় তাহলে HCl গ্যাস কী হবে, তোমার জলে আয়নিত হয়ে যাবে। কী হবে, আমরা কি বুঝলাম, যেসব গ্যাস তরল দ্রাবকে আয়নিত হয় তারা কী হয়, অনেক বেশি দ্রবীভূত হবে। জলের ক্ষেত্রে এটাই দাঁড়ালো। তাহলে কী দাঁড়ালো, যেসব গ্যাস, ঠিক আছে, তরল দ্রাবকে আয়নিত হয়, যেমন HCl জলের ক্ষেত্রে, তো তারা সাধারণত অনেক বেশি দ্রবীভূত হবে, তারা সাধারণত অনেক বেশি কী হবে, দ্রবীভূত হবে তরল দ্রাবকে। এবার ধরুন এই HCl গ্যাসই, এবার এটাকে যদি আমি বেনজিন বা ক্লোরোফর্মে দ্রবীভূত করার চেষ্টা করি না, দেখো বেনজিন বা ক্লোরোফর্ম, হ্যাঁ, এখানে ক্লোরোফর্মে এদের দ্রবীভবনের মাত্রা অনেক কম হয়। তো ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে দ্রবীভবনের মাত্রা অনেক কম, ঠিক আছে, কোথায়, বেনজিন আর ক্লোরোফর্মে। তার মানে নিশ্চয়ই HCl গ্যাস বেনজিন আর ক্লোরোফর্মে আয়নিত হতে পারছে না, তাই এখানে দ্রবীভবনের মাত্রা কম, ঠিক আছে। তো প্রশ্ন তো ডাইরেক্ট আসবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তাহলে তোমাকে সেইভাবে ব্যাখ্যাটা দিতে হবে। একইভাবে দেখো আরেকটা পয়েন্ট তুলে ধরা ভালো, যেমন বলছে যে NH3, প্রশ্ন যেরকম আসে, NH3 গ্যাস জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়, কিন্তু বেনজিন বা ক্লোরোফর্মে কি হয়, এর দ্রবীভবনের মাত্রা খুব কম। এবং যদি প্রশ্ন দেয় তো এর উত্তর খুবই সহজ, উত্তর কি হবে, এই যে NH3 গ্যাস জলের মধ্যে কি হয়, আয়নিত হয়, অবভিয়াসলি, এ দেখো আয়নিত হচ্ছে, NH4+ আর OH- আয়নায়নিত হচ্ছে, তাই হচ্ছে, বেঞ্জিনে হচ্ছে। আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বাতাসে, ঠিক আছে তো, অক্সিজেনের পরিমাণ হচ্ছে কত, পরিমাণগত দিক দিয়ে 21%, কিন্তু জলে এই ডিজলভড অক্সিজেনের পরিমাণ কিন্তু 21%-এর চেয়ে বেশি, আবার নাইট্রোজেন ক্ষেত্রে কম। তার মানে কী দাঁড়ালো, জলে ডিজলভ মানে অক্সিজেন বেশি মাত্রায় দ্রবীভূত হচ্ছে নাইট্রোজেনের তুলনায়, তাই জলে অক্সিজেন পরিমাণ 21% অপেক্ষা বেশি, ঠিক আছে তো। এবার চলে আসি নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমার উষ্ণতার প্রভাব। কি যদি আমরা দেখি, ঠিক আছে তো, যে এই যে তরলে যে গ্যাসের যে দ্রবীভবন, হ্যাঁ, এটা একটা তোমার হচ্ছে তাপদায়ী প্রক্রিয়া, ঠিক আছে, মানে গ্যাস প্লাস
তরল দ্রাবক, এটাকে যদি আমরা বহুমুখী চিহ্ন দিই, হ্যাঁ, তা গ্যাস আর তরল দ্রাবক কী হচ্ছে, তরল দ্রাবকে গ্যাসকে দ্রবীভূত হবে, দ্রবীভূত গ্যাসের সম্পৃক্ততা সাম্যাবস্থায় আছে। এখানের ক্ষেত্রে ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ, মানে লেস দেন। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা তাপগ্রাহী বিক্রিয়া না, তাপদাহী বিক্রিয়া। হ্যালো, তা লাস্ট সাঁতারের প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই হবে। দেখো মনে করে দেখো, সাম্যাবস্থা পড়েছিলাম, লা শেতেলিয়ারের নীতি কি? 1 নম্বর, যদি আমরা উষ্ণতা, তাহলে এই বিক্রিয়াটা দেখো, সামনে এটা সম্মুখ প্রক্রিয়া, এটা বিপরীত প্রক্রিয়া। সম্মুখ প্রক্রিয়াতে তরল কি হচ্ছে, গ্যাস কি হচ্ছে, তরলে দ্রবীভূত হচ্ছে, মানে গ্যাস তরল দ্রাবকে গ্যাসে শোষণ ঘটছে। আর বিপরীত প্রক্রিয়াতে কি হচ্ছে, তরলের যে গ্যাসটা দ্রবীভূত আছে সেটা তরল দশা থেকে গ্যাসের দশায় পরিণত হচ্ছে। বোঝা গেল? তাহলে দুটো ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন, রিয়াকশন বলা ঠিক না, এটা সম্মুখ প্রক্রিয়া বিপরীত প্রক্রিয়া। সম্মুখ প্রক্রিয়াতে গ্যাসের শোষণ হচ্ছে, আর বিপরীত প্রক্রিয়াতে শোষিত গ্যাস কি হচ্ছে, তোমার গ্যাসের দশায় ফিরে পাচ্ছে। ঠিক আছে? তো এই অবস্থায় যদি গোটা সিস্টেমে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তো উষ্ণতা বৃদ্ধি করলে কী হবে, লাস্ট আতার প্রিন্সিপাল অনুযায়ী সাম্যাবস্থা বিঘ্নিত হবে। সাম্যাবস্থাকে নতুন করে সাম্যাবস্থা নিয়ে আসার জন্য যে অতিরিক্ত উষ্ণতা যেটা বৃদ্ধি পেয়েছে সেটা কমাতে হবে, তাপমাত্রা কমাতে হবে। তার জন্য কি বিক্রিয়াটা কি সামনে দিকে এগোবে না বিপরীত দিকে এগোবে? বিপরীত দিকে এগোনো মানেই হচ্ছে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা কি হচ্ছে, কমে যাচ্ছে। বোঝা গেল তো? হয়েছে? তার মানে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, লাস্ট সাথে প্রিন্সিপাল অনুযায়ী তরলে দ্রবীভূত গ্যাসের তো বিপরীত প্রক্রিয়াটা হবে। ঠিক আছে? তো তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, তরলে দ্রবীভূত গ্যাসের কী হবে, গাঢ়ত্ব বা কী হবে, দ্রাব্যতা কী হবে, হ্রাস পাবে। হ্রাস পেলে কী হবে, দ্রাব্যতা কমে যাবে, তা আবার নতুন করে সমস্যার সৃষ্টি হবে। বি যদি উষ্ণতা কমিয়ে দিই, উষ্ণতা যদি হ্রাস হয়, তাহলে তরলে কী দাঁড়াবে, তরলে দ্রবীভূত গ্যাসের দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতা কী হবে, বৃদ্ধি পাবে। বোঝা গেল? মনে থাকবে তো? এই যে লাস্ট হাতে খুব বেশি বলার কিছু নেই। নেক্সট হচ্ছে দেখো 3 নম্বর পয়েন্ট, চাপের উপর নির্ভর করে। চাপের প্রভাব জেনারেলাইজ যদি করি, উষ্ণতা যদি নির্দিষ্ট থাকে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে গ্যাসের যে দ্রাব্যতা, চাপ বাড়ালে বৃদ্ধি পায় আর চাপ কমালে হ্রাস পায়। এটাই আমরা হেনরিস সূত্রতে পাবো। ঠিক আছে? তো একদম সিম্পল ব্যাপার। তাহলে আমরা কী লিখবো, এটাই মনে রাখবে, নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, কোনো তরল গ্যাসে, কোনো তরলে, ঠিক আছে, কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা চাপ বাড়ালে কী হবে, বৃদ্ধি পায়, এবং চাপ কমালে হ্রাস পায়। তাদের পেছনে কারণ কি, কারণ বোঝার চেষ্টা করতে হবে। তোমাদের যদি বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, কারণটাও তোমরা খুব সহজেই জানবে। ঠিক আছে? তাও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, এই ধরনের একটা গ্যাস, একটা সিলিন্ডার নেওয়া হলো, এর মধ্যে একটা নির্দিষ্ট আয়তনের তরল দ্রবীভূত আছে। ঠিক আছে? এই সিলিন্ডারের উপর একটা পিস্টন চাপানো হলো। এই যে, তো এখানে দেখো গ্যাসের অণুগুলো আছে, উপরে যে মুক্ত পৃষ্ঠতল আছে, ফাঁকা জায়গা সিলিন্ডারের মধ্যে, আর জলের মধ্যেও কিছু পরিমাণ গ্যাস দ্রবীভূত অবস্থায় আছে।
ঠিক আছে? তো ধরুন একটা সাম্যাবস্থায় আছে, একটা নির্দিষ্ট চাপে স্থির উষ্ণতা, একটা নির্দিষ্ট চাপে এটা একটা সাম্যাবস্থায় আছে। এবার তুমি যদি চাপ বাড়িয়ে দাও, তাহলে প্রত্যেক নিচের দিকে চাপ বাড়াতে হবে, যে চাপ বাড়াচ্ছ তুমি, চাপ বৃদ্ধি করছো। তো যদি চাপ বৃদ্ধি করি তাহলে এই ফাঁকা জায়গার আয়তন কমে যাবে, ঠিক আছে? তো ফাঁকা জায়গার আয়তন যদি কমে যায়, চাপ বাড়ালে এই যে দ্রবণের পৃষ্ঠতলের উপরে যে গ্যাসের যে আয়তনটা, তাহলে এই যে গ্যাসের আয়তনটা কী হবে, তোমার হ্রাস পাবে। তো চাপ বৃদ্ধি করলে কী হবে, গ্যাসের আয়তন কী হবে, হ্রাস পাবে। গ্যাসের আয়তন বলতে গিয়ে এই যে তরলে এই যে দ্রবণটা দেখতে পাচ্ছ, এখন এটা দ্রবণ বলতে পারি, হ্যাঁ, কারণ এখানে কিছু পরিমাণ গ্যাস দ্রবীভূত অবস্থায় আছে। তো এই দ্রবণের উপরে যে মুক্ত পৃষ্ঠতলের উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটাকে বলছি গ্যাসের আয়তন। ফাঁকা জায়গা যেখানে গ্যাসের অণুগুলো আছে, গ্যাসের আয়তন কি হবে, তোমার হ্রাস পায়। হ্রাস পাওয়া মানে কি, প্রতি একক আয়তনে গ্যাসের প্রতি একক আয়তনে অণুর সংখ্যা বৃদ্ধি পাবে। আয়তন কমলে তো অণুর সংখ্যা বাড়বে তো নাকি, ঠিক আছে? তো তো গ্যাসের প্রতি একক আয়তনে অণু সংখ্যা কি হবে, বৃদ্ধি পাবে। হলো? তাহলে বেশি করে ধাক্কা মারবে, কি মনে হচ্ছে? তাহলে আয়তন কমে গেল, জায়গা কমে গেল, তো গ্যাসের অণুগুলো কী হবে, বেশি করে তলের উপর পৃষ্ঠতল ধাক্কা মারবে, বেশি করে সংঘর্ষ হবে, এই যে বেশি করে ধাক্কা মারবে। তো বেশি করে ধাক্কা মারলে কী হবে, সংঘর্ষের সংখ্যা যদি বেড়ে যায়, হ্যাঁ, দ্রবণ পৃষ্ঠতলে তোমার যদি সংঘর্ষের সংখ্যা বেড়ে যায়, বেশি সংখ্যক গ্যাস অণুকে দ্রবণের পৃষ্ঠতলে বেশি করে তোমার আঘাত হানবে। তাহলে যদি সংঘর্ষ বেড়ে যায়, তাহলে দাব্যতাও বেশি বেশি করে গ্যাসের অণুগুলো কী হবে, বেশি করে গ্যাসের অণুগুলো কী হবে, তলে দ্রবীভূত হবে। দাব্যতাও কী হবে, দ্রবীভূত হবে। তোমার কী হবে, নতুন সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে। তাহলে এখান থেকে আমরা কী দেখলাম, কী লিখতে পারি, যে বেশি সংখ্যক গ্যাস অণু দ্রবণের পৃষ্ঠতলে, হ্যাঁ, কীভাবে আঘাত প্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত, বেশি করে আঘাত করবে, তাহলে আঘাত করলে কী হবে, প্রাপ্ত হয়ে কী হবে, দ্রবীভূত হবে, দ্রবণে দ্রবীভূত হবে। আঘাতপ্রাপ্ত হয়ে দ্রবণে কী হবে, দ্রবীভূত হবে। তাহলে তো দ্রবণে দ্রবীভূত হলে কী হবে, তোমার দ্রাব্যতা বৃদ্ধি পাবে, গ্যাসের দ্রাব্যতা কী হবে, বৃদ্ধি পাবে। দিয়ে কী হবে, আবার নতুন সাম্যাবস্থা প্রতিষ্ঠা হবে, ঠিক আছে? এই রিলেটেড আমরা হেনরির সূত্র পড়বো, যেটা তোমাদের মুখস্থ করতে হবে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। বিজ্ঞানী উইলিয়াম হেনরি, 1803 খ্রিস্টাব্দ। বই দেখেই বললাম, কিছু মনে করুন, এইসব কে মনে রাখে, আমি মনে রাখতে পারি না। হেনরি সূত্র, ঠিক আছে? তো হেনরিজ ল, এই যে হেনরি সূত্র, ক্লিয়ার হলো? হেনরি সূত্র, হেনরি কী করলেন, তোমার উষ্ণতা ফিক্স রাখলেন, বিভিন্ন তরল দ্রাবক নিলেন, তার মধ্যে বিভিন্ন গ্যাসের দ্রাব্যতা উনি পরিমাপ করলেন, যে ওরা চাপের সঙ্গে কীভাবে পরিবর্তিত হচ্ছে। তো স্বাভাবিকভাবে একটু আগেই জানলাম, চাপ বাড়ালে তোমার গ্যাসের তরলের গ্যাসের দ্রাব্যতা বাড়ে, আর চাপ কমালে তরলের গ্যাসের দ্রাব্যতা কমে, মানে এটা সমানুপাতিক সম্পর্ক হবে। বোঝা গেলো তো? দিয়ে এটাকে আমরা কীভাবে গাণিতিকভাবে প্রকাশ করব, আমরা একটু আগেই জানলাম যে দ্রাব্যতাকে, যেমন আমরা দ্রাব্যতার পরিমাপ করতে গিয়ে আমরা যেমন দেখলাম দুটো রাশি দেখলাম, একটা হচ্ছে দ্রাব্যতা গুণাঙ্ক, একটা হচ্ছে অবশোষণ গুণাঙ্ক। এছাড়াও আমরা পড়লাম যে দ্রাব্যতাকে প্রকাশ করার জন্য আমরা মোলার গারত্ব বা মোল ভগ্নাংশ দ্বারাও প্রকাশ করতে পারি। তো আমরা এখানে মোল ভগ্নাংশের দ্বারা হেনরি সূত্রটাকে প্রকাশ করব। তো হেনরি সূত্র কি, সূত্রটা একটু লিখি। স্থির উষ্ণতায়, অবভিয়াসলি উষ্ণতা স্থির রাখতে হবে, কেন কি চাপের সম্পর্ক আমরা পড়ছি। স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে, ঠিক আছে, ঠিক আছে, কোনো গ্যাসের
দ্রাব্যতা, হয়েছে। এবার যে দ্রাব্যতা সেটা চাপের সঙ্গে, সেটা সাম্য অবস্থার আমরা পরিমাপ করব, হ্যাঁ। দ্রাব্যতা দ্রবণের সঙ্গে, হ্যাঁ, সাম্য অবস্থায় থাকা, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, দ্রবণের সঙ্গে সাম্য অবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক, উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। বোঝা গেল? এই যে তাহলে এই যে কিছুই না, জাস্ট কিছু পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। এক হচ্ছে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থা, সি উষ্ণতায় কোনো তরল দ্রাবকে দ্রাব্যতা চাপের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে? তো এর আমরা গাণিতিক রূপটা প্রকাশ করব। কি আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স হলো দ্রবীভূত গ্যাসের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ আকারে প্রকাশ করব, হলো। এবং পি, ক্যাপিটাল পি, স্মল পি ধরবে, এবং পি এটা হচ্ছে দ্রবণের সঙ্গে, ওই যে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় গ্যাসের চাপ, দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা, ঠিক আছে, উক্ত গ্যাসের চাপ। তো যে চাপ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, ঠিক আছে। তাহলে অ্যাকর্ডিং টু হেনরিজ ল, এক্স ভ্যারিজ অ্যাজ পি, ছোট হাতের পি, বা আমরা কি লিখতে পারি, পি ভ্যারিজ অ্যাজ এক্স, বা আমরা কি লিখতে পারি, সমানুপাতিক চিহ্ন তুলে দেবো, কে এইচ এক্স। কে এইচটা কি, সমানুপাতিক ধ্রুবক, হ্যাঁ। তো কে এইচটা হচ্ছে তোমার সমানুপাতিক ধ্রুবক। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় তোমার হেনরি সূত্র সংক্রান্ত ধ্রুবক, হেনরিজ ল কনস্ট্যান্ট বা হেনরি ধ্রুবক। সহজে অত ভনিত করে লাভ নেই, ডাইরেক্ট লিখবো হেনরি ধ্রুবক। ঠিক আছে? তো এই কে এইচ এর মান কোন কোন বিষয় নির্ভর করবে? স্বাভাবিক গ্যাস ও তরলের দ্রাবকের প্রকৃতি আর উষ্ণতা নির্ভর করবে। তো কে এইচ এর মান তোমার গ্যাসের প্রকৃতি ও তরল দ্রাবকের প্রকৃতি আর উষ্ণতার উপর নির্ভর করবে। এটা মুখস্থ করবে, হয়েছে? ঠিক আছে, এবার এদিকে তাকাও, আমরা কে এইচ এর একক বার করব। কে এইচ হচ্ছে পি, তার কে এইচ ইকুয়াল টু আমি কী লিখতে চাই, পি বাই এক্স। মৌল ভগ্নাংশ তো কোনো একক হয় না, তো কে এইচ এর একক কার সঙ্গে একক, পি এর এককের সঙ্গে সমান হবে। বোঝা গেল? কে এইচ কিন্তু মৌল ভগ্নাংশ এর কোনো একক নেই, হ্যাঁ, এককবিহীন। তো এটা যদি এককবিহীন হয় তো কে এইচ এর একক চাপের একক সমান হবে, অর্থাৎ কী হবে, এটিএম হবে বা টর হবে, ঠিক আছে, বা বার হবে, এককগুলো ব্যবহার করবো। এবার এই যে সূত্রটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে মোলার গারত্বের সাপেক্ষে। ঠিক আছে? তো মোলার গারত্বের সাপেক্ষে আমরা বার করতে পারি। ঠিক আছে? তো পি যেমন থাকবে তাই থাকবে, যে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপ। ঠিক আছে? হ্যাঁ, পি হচ্ছে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপ। ঠিক আছে? তো এবার যদি আমরা ধরি, কি ধরবো, যে মোলার গারত্বের সাপেক্ষে, তো ধরি যে সি, তো সি হচ্ছে তোমার কোনো তরল, কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাস, সিটে ক্যাপিটাল লেটার, হ্যাঁ, ক্যাপিটাল লেটার, গ্যাসের মোলার গারত্ব।
তাহলে অ্যাকর্ডিং টু হেনরিজ ল ওই সি ভ্যারিজ অ্যাজ পি বা সি ইকুয়াল টু কে এইচ পি। ঠিক আছে, তার মানে সূত্রটা কি দাঁড়াবে? সূত্রটা দাঁড়াবে আগের সূত্র অনুযায়ী, এই যে স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোলার গাঢ়ত্ব, ঠিক আছে, তো তোমার দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সঙ্গে কী হবে? সমানুপাতিক। ঠিক আছে, তো লিখছি, আবার রিপিট করছি, কি দাঁড়াবে? স্থির উষ্ণতায় কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোলার গাঢ়ত্ব, ঠিক আছে, এই যে কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোলার গাঢ়ত্ব, এই সেন্সটা মাথায় রাখবে, তরল দ্রাবকে কোনো গ্যাস দ্রবীভূত হবে তার মোলার গাঢ়ত্ব দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক। আচ্ছা, আগের সমীকরণ দিলাম। এবার খেয়াল করো, এর কেএইচ একক বার করবো। তো কেএইচ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি? সি বাই পি। ঠিক আছে, তো মোলার গাঢ়ত্ব মোল পার লিটার, পি চাপ মানে এটিএম, তাহলে এর একক কী হবে? মোল। ঠিক আছে, তো মোল লিটার ইনভার্স, হ্যাঁ, এটিএম ইনভার্স হয়ে গেল। এবার আমরা কেএইচ এর বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, তো কেএইচ এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করব। তারপর আমরা দেখব লিমিটেশনস অফ হেনরিজ ল, অ্যাপ্লিকেশনস, দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, বৈশিষ্ট্য সমূহ আলোচনা করব। কি ফার্স্ট পয়েন্ট? ফার্স্ট হচ্ছে কেএইচ এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, সবাই জানে। কেএইচ এর মান কী হবে? গ্যাসের প্রকৃতির উপর কি করবে? নির্ভর করে। ঠিক আছে, তো যেমন ধরে নাও বলছে যে ধরো 25°C উষ্ণতায় জলে কেএইচ অফ N2 হচ্ছে 8.6 × 10⁴। সো এই একই উষ্ণতায় কেএইচ অফ O2 হচ্ছে তোমার 4.2 × 10⁴। বোঝা গেল তো? ক্লিয়ার হলো? তাহলে বুঝতে পারছো গ্যাসের প্রকৃতি আলাদা হলে কেএইচ এর মানও চেঞ্জ হবে। 2 নম্বর, যে যেমন গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, সেরকম তরল দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। তো কেএইচ এর মান তরল দ্রাবকের প্রকৃতির উপর কি হয়? নির্ভর করে। হ্যালো, তার মানে তুমি ধরে নাও 20°C উষ্ণতা, জলের ক্ষেত্রে আমি নাইট্রোজেনের কেএইচ মাপছি, কেএইচ ফর নাইট্রোজেন। ঠিক আছে, এর মান হচ্ছে, একটু আগে দেখলাম 8.4/6 × 10⁴। কিন্তু এটা যদি বেঞ্জিন নেওয়া হয় তখন কেএইচ ফর N2 মান চেঞ্জ হয়ে যাবে 0.23 × 10⁴। বোঝা গেল? চেঞ্জ হবে মানটা। হয়েছে? এটিএম লিখতে পারো, এটিএম একক। দেখে নাও ভালো করে। ঠিক আছে, তো কেএইচ এর মান যেমন গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, তারপর তোমার হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। 3, কেএইচ এর মান, ঠিক আছে,
তোমার কি বলে উষ্ণতার উপরও নির্ভর করে, ঠিক আছে। তো তো উষ্ণতা বাড়ালে কেএইচের মান কী হবে, বাড়বে, ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধিতে, এখানে যেটা বলতে চাইছে, উষ্ণতা বৃদ্ধিতে কেএইচের মান হচ্ছে কি, বৃদ্ধি পায়। এই যে ক্লিয়ার হলো। তো উষ্ণতা বৃদ্ধিতে কী হবে, কেএইচের মান কী হবে, বৃদ্ধি পায়, ঠিক আছে। তো কেএইচের মান যদি বৃদ্ধি পায় তাহলে দ্রাব্যতার মানও কী হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো বুঝতে পারলে তো। যেমন ধরো না, এই যে এক্স, এই যে পি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, কেএইচ ইন্টু এক্স, ভালো ভালো লক্ষ্য করো। এই যে তাহলে এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, পি বাই কেএইচ, হয়েছে। তো ধরো না পি হচ্ছে ধ্রুবক, পিকে যদি আমরা ধ্রুবক ধরে নিই তাহলে এক্স সমানুপাতিক 1/kh, অর্থাৎ যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হয়েছে তার মোল ভগ্নাংশ মান কেএইচ এর সঙ্গে ব্যস্তানুপাতিক। কেএইচ এর মান বাড়লে এক্স এর মান কমবে, ঠিক আছে। কেএইচ এর মান কমলে এক্স এর মান বাড়বে। আর আমরা কি জানি, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে। উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে মানে কি, এক্স এর মান কমা মানে কি, কেএইচ এর মান বাড়বে। আর উষ্ণতা কমালে কি হবে, দ্রাব্যতা বাড়বে, তার মানে কেএইচ এর মান কমবে। আর উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়বে, তার মানে তার মানে কেএইচ এর মান কমবে। ক্লিয়ার হলো তো, কনফিউজ করলাম না তো তোমাদের। দেখো এটা দেখে নাও। আর এইটা আবার এক্স, এই এক্স যেটা দেখতে পাচ্ছ এটা আবার টেম্পারেচার সঙ্গে ব্যস্তানুপাতিক, বুঝতে পারছো তো। তো এর দুটো এর সঙ্গে ব্যস্তানুপাতিক হলে এরা পরস্পরের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। উষ্ণতা বাড়ালে কেএইচ এর মান বাড়বে, দ্রাব্যতা কমবে। উষ্ণতা কমালে কেএইচ এর মান কমবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে। বোঝা গেল তো, এই হচ্ছে গল্প। সেই জন্য এইভাবে থট প্রসেস রাখবে, হ্যাঁ, নাহলে এইভাবে ভেঙে বুঝে নিবে। তারপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যে ধরে নাও আমি দ্রাব্যতা, ঠিক আছে, কী হবে, সরি, আই এম মেকিং ইউ অল কনফিউজড। নাও কাম টু দ্য পয়েন্ট দ্যাট, ধরে নাও পি মান ফিক্সড। তো আমরা এখানে কী দেখলাম, পি এর মান ফিক্সড হলে তোমার মোল ভগ্নাংশ বা দ্রাব্যতা কী হচ্ছে, কেএইচ এর উপর ব্যস্তানুপাতিক। অর্থাৎ দ্রাব্যতা কমলে কেএইচ এর মান বাড়বে, দ্রাব্যতা বাড়লে কেএইচ এর মান কমবে, ঠিক আছে। তার মানে ধরুন এরকম দুটো গ্যাস নিলাম, কারণ দুটো গ্যাস নেওয়া হলো, তাইছে, এই একটা গ্যাস আর বি একটা গ্যাস, তাইছে। দুটোরই আংশিক চাপ সমান পিপি, তাইছে। তো এই গ্যাসের তোমার কি বলে, হেনরিজ ধ্রুবক হচ্ছে কেএইচ অফ এ, এটা হচ্ছে কেএইচ অফ বি, হয়েছে। ক্লিয়ার হলো তো। ধরে নাও এর ক্ষেত্রে এক্স পরিমাণ, এক্স এ পরিমাণ গ্যাস দ্রবীভূত হচ্ছে, এখানে এক্স বি পরিমাণ গ্যাস দ্রবীভূত, মোল ভগ্নাংশ। তো এই গ্যাসের ক্ষেত্রে হেনরির সূত্রটা কী হবে, পি ইকুয়াল টু কে এইচ এ ইন্টু এক্স এ। এক্ষেত্রে কী হবে, পি ইন্টু কে এইচ বি ইন্টু এক্স বি। তার মানে কী দাঁড়ালো, কে এইচ এ ইন্টু এক্স এ ইন্টু কে এইচ বি ইন্টু এক্স বি। তার মানে কে এইচ এ বাই কে এইচ বি ইকুয়াল টু এক্স বি বাই এক্স এ, মানে ব্যস্তানুপাতিক। অর্থাৎ কে এইচ মোল ভগ্নাংশের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দ্রাব্যতার সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। অর্থাৎ একই আংশিক চাপ থাকলে, ঠিক আছে, উষ্ণতা যদি ফিক্স থাকে তাহলে নির্দিষ্ট তরল দ্রাবকের ক্ষেত্রে কেএইচ এর মান যদি বেশি হয় তার দ্রাব্যতার মান কী হবে, কম হবে, হয়েছে। এইভাবে আমরা জিনিসটাকে বুঝবো। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে লিমিটেশনস, ভ্যালিডিটি বা লিমিটেশনস অফ হেনরিস ল, মানে প্রযোজ্যতা, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরে বকছি তো ঝিমিয়ে যাচ্ছি। হেনরি সূত্রের
প্রযোজ্যতা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে, যে ধরে নাও কোনো গ্যাস তরলে অধিক মাত্রা দ্রবীভূত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য হবে না। মানে তরল দ্রাবকে, ঠিক আছে, কোনো গ্যাস যদি হ্যাঁ অধিক মাত্রায় দ্রবীভূত হয়, তা সেখানে হেনরি সূত্র প্রযোজ্য হবে না। দেখে নাও। দেখো, তরল দ্রাবকে কোনো গ্যাস যদি অধিক মাত্রা দ্রবীভূত হয়, যেমন অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া গ্যাস জলে অধিক মাত্রা দ্রবীভূত হয়, ঠিক আছে, তো অ্যামোনিয়া গ্যাস যেহেতু জলে অধিক মাত্রায় দ্রবীভূত হয়, তাহলে এক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য হবে না। 2, হ্যাঁ, তো ধরো না তরলে কোনো গ্যাস দ্রবীভূত হচ্ছে, তো যেমন HCl গ্যাস জলে দ্রবীভূত হলে আয়নে ভেঙে যাচ্ছিল, তো সেক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে, তরল দ্রাবকে, তাহলে কী দাঁড়ালো, তরল দ্রাবকে কোনো গ্যাস, ঠিক আছে, তো কোনো গ্যাসের আমরা যদি দেখি বিয়োজন বা সংযোজন হচ্ছে, ভাঙছে বা সংযুক্ত হচ্ছে, বিয়োজিত বা সংযোজিত হয়, ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে হেনরি সূত্র প্রযোজ্য হবে না, যেমন HCl গ্যাস জলের ক্ষেত্রে। হ্যাঁ, দ্রাব্যতা শোনা হেনরির ল বলছে। হ্যাঁ, এবার দেখানো তরল দ্রাবকের সঙ্গে কোনো গ্যাস যদি বিক্রিয়া করে যৌগ গঠন করে, তরল দ্রাবকের সঙ্গে বিক্রিয়া করে কোনো যৌগ যদি গঠিত হয়, যৌগ গঠন হয়, কোনো গ্যাস যদি ধরে কোনো তরল দ্রাবকের সঙ্গে কোনো গ্যাস যদি বিক্রিয়া করে কোনো যৌগ গঠন করে, তাহলে সেক্ষেত্রেও হেনরি সূত্র কী হবে, প্রযোজ্য হবে না। ঠিক আছে, তো 4 নম্বর পয়েন্ট বলছে চাপ বা উষ্ণতার মান। হ্যাঁ, মানে ধরে নে গ্যাসের চাপ বলছে যদি খুব বেশি হয় বা উষ্ণতার মান যদি খুব কম হয়, তো গ্যাসের চাপ যদি খুব বেশি হয়, ঠিক আছে, তো গ্যাসের চাপ যদি খুব বেশি বা উষ্ণতার মান যদি খুব কম হয়, মান যদি খুব কম হয়, তো সেই ক্ষেত্রেও হেনরি সূত্র প্রযোজ্য হবে না। হেনরি সূত্র প্রযোজ্যতা মানে লিমিটেশনস কী কী, যে তরল দ্রাবকে কোনো গ্যাস যদি অধিক মাত্রা দ্রবীভূত হয় বা বিয়োজন বা সংযোজন হয় গ্যাসে তরল দ্রাবকে, বা তরল দ্রাবকের সঙ্গে বিক্রিয়া করে কোনো নতুন কোনো যৌগ গঠন করে, বা গ্যাসের চাপ যদি খুব কম হয় আর উষ্ণতার মান যদি গ্যাসের চাপ যদি খুব বেশি হয়, উষ্ণতার মান যদি খুব কম হয়, তাহলে কিন্তু হেনরিজ ল কী হবে, প্রযোজ্য হবে না। এবার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে হেনরির সূত্রকে কাজে লাগিয়ে কয়েকটা ঘটনার ব্যাখ্যা। ঠিক আছে, কয়েকটি ঘটনার ব্যাখ্যা, এই যে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমরা সোডা ওয়াটার, এই একটা ঘটনার ব্যাখ্যা তোমরা দিতে পারো। 2 হচ্ছে ডুবুরি, ঠিক আছে, তো স্কুবা ডাইভিংয়ে যে স্কুবা যে শ্বাসযন্ত্র যেটা ব্যবহার করা হয়, হ্যাঁ, স্কুবা ডাইভিং, সেই ক্ষেত্রে। আর 3 নম্বর একটা খুব ইম্পর্টেন্ট, বা খুব একটা ইম্পর্টেন্ট নয়, সেটা হচ্ছে যেমন ধরে নাও পাহাড় অঞ্চলে গেলে আমাদের দেখবে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হ্যাঁ, কেন কি সেখানে বাতাসে মানে সেখানে কি হয়, নিঃশ্বাসে কষ্ট হয়, কিন্তু সমতল ভূমিতে নিঃশ্বাস নিতে ততটা কষ্ট হয় না। তো এই কারণটা কি, ঠিক আছে, তো এইটা আমাদের জানতে হবে। যেমন সোডা ওয়াটারের ক্ষেত্রে, হ্যাঁ, সোডা ওয়াটারের ক্ষেত্রে কি মুখে মুখে বলে দিচ্ছি, যে বই থেকে বলে দিচ্ছি, অনেক বড় তো অত লেখা সম্ভব নয়। এবং সোডা ওয়াটার, এবার সোডা ওয়াটারে কী হয়, আমরা আমরা যে থামস আপ বা পেপসি বোতলে যখন মুখটা খোলা হয় না, তো বুদবুদ করে গ্যাসগুলো বেরিয়ে আসে। তো সোডা ওয়াটারে অ্যাকচুয়ালি কী হয়, যে অতিরিক্ত চাপে জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে দ্রবীভূত করা হয়। বোঝা গেলো তো? তো আমরা কি জানি, অ্যাকর্ডিং টু হেনরি ল, চাপ বাড়ালে গ্যাসের দ্রাব্যতা বাড়বে। তো এবার হঠাৎ করে তুমি যদি সোডা ওয়াটার বোতলে যখন মুখটা খুলবে, চিবিটা খুলবে, তখন দেখবে চাপ হঠাৎ কমে যায়। তো চাপ হঠাৎ কমে গেলে জলের মধ্যে বা সোডা ওয়াটারের মধ্যে দ্রাব্যতা কমে যাবে গ্যাসের, কারণ দ্রাব্যতা কমে, তো ফলে বুদবুদ আকারে গ্যাসগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এই দেখো লেখা আছে, এখানটা পড়ে নেবে।
পরিমাণ হ্রাস পাওয়ার ফলে হেনরি সূত্র অনুযায়ী যারা দ্রবীভূত গ্যাসের দ্রাব্যতা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের দ্রাব্যতা হ্রাস পায় তাহলে বুদবুদ আকারে দ্রবণ থেকে বেরিয়ে আসে। এবার স্কুবা ডাইভিংয়ের ক্ষেত্রে এই যে জলের নিচে শ্বাসক্রিয়া সম্পন্ন করার জন্য ডুবুরিরা যে স্বয়ং সম্পূর্ণ শ্বাসযন্ত্র যেটা ব্যবহার করে ওটাও একটা সমস্যা। ওখানেও কী করা হয়, একটা গ্যাস সিলিন্ডার থাকে, হ্যাঁ, সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে তোমার ডিজলভ অক্সিজেন থাকে অতিরিক্ত চাপে, ঠিক আছে? তো এবার ধরে নাও যখন নদীতে বা সমুদ্রের নিচের তলায় যখন ডুবুরিরা যায়, তো সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে থাকা অতিরিক্ত চাপে যে গ্যাসগুলো আছে না, সেই গ্যাসগুলো আমাদের রক্তের সঙ্গে মিশে যায়, সেটা উচ্চ চাপে। তো প্রচুর পরিমাণ গ্যাস কী হয়, অক্সিজেন গ্যাস কী হচ্ছে, বা অক্সিজেন গ্যাসের সঙ্গে যে অন্যান্য গ্যাস থাকে, বিশেষ করে নাইট্রোজেন গ্যাস কী হয়, রক্তের সঙ্গে খুব অনেক বেশি মিশে যায়। এবার ডুবুরি যদি হঠাৎ করে জল থেকে যদি হঠাৎ করে উপরে উঠে আসে না, তাহলে হঠাৎ করে চাপ কমে যায়। তাহলে হঠাৎ করে চাপ কমে গেলে রক্তের মধ্যে যে গ্যাসগুলো, বিশেষ করে নাইট্রোজেন গ্যাস, হ্যাঁ, অক্সিজেন, দ্রাব্যতা হঠাৎ করে কমে যায়। তো দ্রাব্যতা যদি হঠাৎ করে কমে যায় তাহলে কি হবে, তোমার ব্লাড ভেসেলস যেগুলো আছে না, তারপর বেশি চাপ পড়বে, ফলে সেটা ফেটে যেতে পারে, হ্যাঁ। ফলে কি হচ্ছে, তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন কি করা হয় বর্তমান যুগে, যেগুলো লেখা আছে দেখো, এখন 20% অক্সিজেনের সঙ্গে 80% হিলিয়াম গ্যাস মেশানো হয়। হিলিয়াম গ্যাসের রক্তের মধ্যে দ্রাব্যতা তুলনামূলকভাবে কম, এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে কী ছিল, বেশি ছিল। এবার ধরে নাও এই ব্যাখ্যাগুলো তোমার বাড়িতে পড়ে নেবে, হ্যাঁ, আমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? না বুঝতে পারলে পড়ে নেবে, আশা করি বুঝতে পারবে, সহজই আছে। এবং দেখো এখানে লেখা যায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুতে অক্সিজেন আংশিক চাপ ক্রমশ হ্রাস পেতে থাকে। তো পাদদেশের তুলনায় অতি উচ্চ অংশে বায়ুতে অক্সিজেন গ্যাসের আংশিক চাপ কম হয়। তাহলে আংশিক চাপ কম হলে নিঃশ্বাস প্রশ্বাসে কী হবে, রক্তে দ্রবীভূত অক্সিজেন গ্যাসের পরিমাণও কম হবে। চাপ কম হলে রক্তে দ্রবীভূত অক্সিজেন গ্যাসের পরিমাণও কম হবে। তাই মাউন্টেনিয়ার্সরা যারা এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা বা বিভিন্ন যে পাহাড়ে ওঠে, তো মাউন্টেনিয়াররা সেটার অভাব মেটানোর জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে যায়। বোঝা গেল তো? এই হচ্ছে ব্যাপার। তা তোমরা যেটাগুলো পড়বে ইম্পর্টেন্স, আমি তো বুঝালাম 3-4 পাতা, ঠিক আছে? এই যে এখানে সব লেখা আছে, এগুলো পড়ার তো ইম্পর্টেন্ট নেই, কোথা থেকে মুখস্থ করবে এটা তোমরা জাস্ট পড়ে নিলে, বুঝে নিলে, এইটা মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। এই কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই যে পয়েন্টগুলো, এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই যে পয়েন্টগুলো হেনরিস ল, এই যে পয়েন্টগুলো, এইটা এত ব্যাখ্যা পাওয়া দরকার নেই। হেনরিস ল অবশ্যই পড়বে, ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করবে। এই যে হেনরি ল মুখস্থ করলে, ঠিক আছে, তার সঙ্গে সমীকরণটা দেখে এইগুলো দেখে নিলে, এটা দেখা দরকার নেই, এককটা দেখে নিলে, হ্যাঁ, গাঢ়ত্বটা দেখে নিলে, বৈশিষ্ট্য পড়লে 2, 3, 4, এই যে বৈশিষ্ট্যগুলো পড়ে নিলে, আর ব্যবহার তো অবশ্যই মুখস্থ করবে। লিমিটেশনস না পড়লেও চলবে, তাও দেখে রাখবে, যদি বুদ্ধি তোমার শার্প হয় তুমি এটাকে ইজিলি মনে রাখতে পারবে।